এবার আসো আমরা একটু গল্প করব। গল্প কি? এই যে শ্রেণীবিন্যাসের গল্প। আমাদের প্রাণীর শ্রেণীবিন্যাসের যে ভিত্তি অলরেডি 16টা ভিত্তি আমরা পড়ে ফেলছি। এখন আমরা কি করব, একটু গল্প করব যে প্রাণীর শ্রেণীবিন্যাসটা কিভাবে আসলো, বিজ্ঞানীরা কিভাবে কোন থিওরিটা দিল, এটা একটু জানার চেষ্টা করি। তাহলে তোমরা ছোটকাল থেকে পড়ে আসছো বা 9, 10-এ পড়ে আসছো প্রাণীর শ্রেণীবিন্যাসে একটা পদ্ধতি পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস। মনে পড়ে কি? মার্গুলিস এবং হুইটটেকারের শ্রেণীবিন্যাস মনে পড়ে? মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তাহলে ওই কথাটাই এখানে বলা আছে। দেখো 1873 সালে বিজ্ঞানী হেকেল সমগ্র প্রাণী জগৎকে প্রোটোজোয়া এবং মেটাজোয়া এই দুই ভাগে ভাগ করছিল। কিন্তু তার পরবর্তীতে প্রোটোজোয়াকে পর্বের মর্যাদা দেওয়া হতো। কিন্তু 1969 সালে আর.এইচ হুইটটেকার জীবের পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসকে আবার কি করছে, পরবর্তীতে মার্গুলিস আরেকটু মডিফাই করছে। করে কি করছে, এই যে 5টা রাজ্যের নাম দিয়েছে। রাজ্য 1 মনেরা, রাজ্য 2 প্রোটিস্টা, রাজ্য 3 ফাঞ্জাই, রাজ্য 4 প্লান্টি, রাজ্য 5 অ্যানিমেলিয়া। তাহলে মনেরার মধ্যে কারা আছে? তোমরা 9, 10-এ পড়ে আসছো। এরা এককোষী, ফিলামেন্টাস এবং মাইসেলি দিয়ে দেহ তৈরি। নিউক্লিয়ার বস্তু থাকলেও কোনো সুগঠিত নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার ঝিল্লি নাই। তার মানে এরা হলো প্রোক্যারিওটিক, এদের কোনো সুগঠিত নিউক্লিয়াস নাই। যাদের সুগঠিত নিউক্লিয়াস নাই তারাই হলো মনেরা। মূলত হলো ব্যাকটেরিয়াগুলো মনেরা রাজ্যের অন্তর্গত। কারা? ব্যাকটেরিয়া। এরপর মনেরা থেকে যারা একটু উন্নত, অর্থাৎ যাদের সুগঠিত নিউক্লিয়াস আছে, তারা কারা? তারা হলো প্রোটিস্টা। তাহলে এর মধ্যে কারা কারা আছে দেখো, এই যে অ্যামিবা, তারপর হচ্ছে শৈবালগুলো, এরা সবাই প্রোটিস্টার অন্তর্ভুক্ত। এবং এদের কিন্তু নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস আছে, অর্থাৎ এদের কমপ্লিট নিউক্লিয়াস আছে। কিন্তু মনেরাতে কোনো কমপ্লিট নিউক্লিয়াস নাই, এদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়। এরপর ফাঞ্জাই, মানে এরা কারা? ছত্রাকগুলো, মেইনলি পুরা ছত্রাক গ্রুপটা ফাঞ্জাই রাজ্যের অন্তর্ভুক্ত। প্লান্টি নাম শুনে বুঝতেছো, প্লান্ট মানে উদ্ভিদ, তাহলে পুরা উদ্ভিদ জগৎই প্লান্টির অন্তর্ভুক্ত। এটা হলো অ্যানিমেলিয়া, নাম শুনে বুঝতেছো ভাই, অ্যানিমেল মানে প্রাণী। তাহলে প্লান্টি আর অ্যানিমেল এই দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটাই তো জীব, পার্থক্য হলো প্লান্ট চলতে পারে না, অ্যানিমেল চলতে পারে। তাহলে অ্যানিমেলিয়ার মধ্যে কারা আছে? পুরো অ্যানিমেল গ্রুপটা আছে, অর্থাৎ প্রাণী জগৎটা আছে। ওকে, এবার একটা যে জীবকে তুমি শ্রেণীবিন্যাস করবা, এই শ্রেণীবিন্যাসে তোমার ধাপে ধাপে তাকে 7টা ধাপে ইনক্লুড করতে হবে। এগুলোকে বলা হয় শ্রেণীবিন্যাসের ধাপ। যেমন শ্রেণীবিন্যাসের সবচেয়ে যে বড় ধাপ বা বড় একক, তার নাম হলো জগৎ বা রাজ্য বা কিংডম। তার থেকে যে ছোট একক, তার নাম ফাইলাম বা পর্ব। তার থেকে ছোট একক ক্লাস বা শ্রেণী। তার থেকে ছোট একক অর্ডার বা বর্গ। তার থেকে ছোট একক ফ্যামিলি বা গোত্র। এরপরে ছোট একক হলো জেনাস বা গণ। তার থেকে ছোট স্পেসিস বা প্রজাতি। তাহলে প্রশ্ন একটা আসতে পারে, শ্রেণীবিন্যাসের সবচেয়ে ছোট এককটার নাম কি? প্রজাতি। যেমন গরু একটা প্রজাতি, মাছ একটা প্রজাতি, ইলিশ মাছ একটা প্রজাতি, রুই মাছ একটা প্রজাতি, মানুষ একটা প্রজাতি। অনেকগুলো প্রজাতি মিলে তৈরি হয় একটা গণ, অনেকগুলো গণ মিলে একটা গোত্র। তাহলে বিষয়টা কি? সবচেয়ে ছোট একক প্রজাতি, অনেক প্রজাতি মিলে গণ, অনেক প্রজাতি মিলে গোত্র, অনেক গোত্র মিলে বর্গ, অনেক বর্গ মিলে শ্রেণী, অনেক শ্রেণী মিলে পর্ব, অনেক পর্ব মিলে কি তৈরি হয়? রাজ্য। তাহলে এইটাই হলো শ্রেণীবিন্যাসের 7টা ধাপ। এইটা একদম ক্লিয়ারলি মুখস্থ করতে হবে। হ্যাঁ, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এভাবে মনে রাখবা। জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, কবিতার মতো। তাহলে জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এটা সিকুয়েন্সলি 7টা ধাপ মনে রাখতে হবে। তাহলে একটা জীবকে তুমি যদি শ্রেণীবিন্যাস করতে চাও, তাহলে আগে তার প্রজাতি নির্ধারণ করতে হবে, তারপর গণ নির্ধারণ করতে হবে, তারপর গোত্র নির্ধারণ করতে হবে, এরপর বর্গ, ক্রমান্বয়ে জগৎ। তাহলে এখানে দেখো সবচেয়ে ছোট একক কোনটা? প্রজাতি। এই জন্য বলা হয় শ্রেণীবিন্যাসের মূল একক বা ভিত্তি হচ্ছে প্রজাতি। তাহলে এমসিকিউর জন্য একটু জেনে রাখো। আর এই যে প্রত্যেকটা একককে বলা হয় ট্যাক্সন। তাহলে শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা ধাপকে কি বলা হয়? ট্যাক্সন বলা হয়। ওকে, নামকরণ। এখন একটা জীব তুমি আবিষ্কার করলা, খুঁজে বের করছো কোনোভাবে সমুদ্রের তলদেশ থেকে, করে এটাকে তুমি একটা তোমার ইন্টারন্যাশনাল নাম থাকতে হবে। কি কারণে? এই যে মনে করো আমাদের দেশে ইঁদুর আছে। এখন ইঁদুরকে আমরা অনেক গ্রামের অঞ্চলের ভাষায় ইন্দুর বলা হয়, অনেকে আবার একটু পশকিট তারা র্যাট বলে, অনেকে আবার ইঁদুর বলে। হ্যাঁ, তো এর যে বিভিন্ন নাম, আবার ইঁদুরের একটা প্রজাতি থাকে সিকা বলে। এখন মনে করো তুমি বাংলাদেশে ইঁদুরকে ইন্দুর বলে অভ্যস্ত। এখন তুমি সুইজারল্যান্ডের কোনো একটা হোটেলে গেছো, ওইখানে দেখতেছো হোটেলে একটা ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। এখন তুমি যদি তাদের হটলাইনে কল করে বলো, ভাই আপনাদের তো রুমে একটা ইন্দুর ঘুরে বেড়াচ্ছে, তারা কি বুঝবে তোমার কথা কিছু? বলো আরে বাবা, হোয়াট ইজ ইন্দুর? ইন্দুর আবার কি? এটা তো আমি জানি না। তাহলে সে তো বুঝবে না। তাহলে এই ইঁদুরের তুমি দেখো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, এইটা তুমি তাহলে ইন্টারন্যাশনালি ইউজ করতে পারবা না, মানুষ বুঝবে না। ওই যে কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, হ্যাঁ, এক লোক হচ্ছে হোটেলে গেছে, এখন সে জানে না ইঁদুরের ইংলিশ জানে না। এখন সে কি বলতেছে, ইঁদুর হোটেল রুমে ইঁদুর দেখতে পাইছে। এখন ইন্টারকমে সে হোটেল ম্যানেজারকে কল দিয়ে বলে, ভাই ব্রাদার দেয়ার ইস এ জেরি ইন মাই রুম। এখন হোটেল ম্যানেজার বলতেছে, জেরি কোত্থেকে আসলো ভাই? ও আসলে ইঁদুরের ইংলিশ জানে না, ওই যে জেরি ইঁদুর, ওর ওটা মাথায় আছে, জেরি একটা ঘুরে বেড়াচ্ছে। এখন ও বলতেছে, ভাই জেরি ঘুরে বেড়াচ্ছে, আপনি একটা টম নিয়ে আসেন। মানে ক্যাটও সে বলতে পারতেছে না, বুঝছো? এতে যদি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো নাম না থাকে তাহলে এই ঝামেলাটা হবে। এই জন্য একটা জীবের পুরা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড একটা নাম থাকতে হবে, যে নামে পুরো পৃথিবী তাকে চিনবে। লোকালি অনেক নাম থাকতে পারে, কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত তার একটা নাম থাকতে হবে। এই পদ্ধতিটাকেই বলা হয় নামকরণ। এই নামকরণের আবার দুইটা অংশ থাকে, এই জন্য একে বলা হয় দ্বিপদ নামকরণ। এইটার জনক ছিল এই যে পাশে ভদ্রলোককে
মানুষকে দেখতে পাচ্ছ, তার নাম ক্যারোলাস লিনিয়াস। উনি ছিলেন এই দ্বিপদ নামকরণের জনক। তাহলে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম নামকরণের একটি পদ্ধতি প্রবর্তন করেন, এটি দ্বিপদ নামকরণ পদ্ধতি নামে পরিচিত। এই দ্বিপদ নামকরণের প্রথম অংশটুকুকে বলা হয় গণনাম, এগুলো তোমরা জানো, আর পরের অংশটুকু হলো প্রজাতি নাম। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স, তাহলে হোমোটা হলো তার গণনাম আর স্যাপিয়েন্সটা হলো তার প্রজাতিক নাম। ওকে, তাহলে এটা হলো তার গণনাম এবং প্রজাতির নাম। পরবর্তীতে আবার বিজ্ঞানী পাখি বিজ্ঞানী স্লিগেল দেখলো কিছু কিছু প্রাণীকে নামকরণের ক্ষেত্রে 2 অংশ দিয়ে কনফিউশন হচ্ছে, তাদের ক্ষেত্রে 3 অংশ ব্যবহার করা ভালো। উনি এটার নাম তখন দিল ত্রিপদ নামকরণ। তাহলে পাখি বিজ্ঞানী স্লিজেল সর্বপ্রথম ত্রিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন। আর এই যে নামকরণের যে নিয়মকানুনগুলো প্রবর্তন করে, এটা একটা সংস্থা করে, সংস্থাটার নাম ICJTAN, ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নমেনক্লেচার। আর এই নিয়মকানুনগুলো যে দলিলের মধ্যে লেখা থাকে এইটাও ICJTAN, এটাকে বলে ইন্টারন্যাশনাল কোড। তাহলে একটা হলো কমিশন আর একটা হলো কোড, কনফিউশন করো না কিন্তু, হ্যাঁ, কমিশন আর একটা হলো কোড, বাকি অংশটুকু একই, ইন্টারন্যাশনাল কোড অন জুওলজিক্যাল নোমেনক্লেচার, বাকি অংশ একই। শুধু পার্থক্য কি, যে সংস্থা নামকরণ করে তাকে বলা হয় কমিশন, কমিশন মানে কি সংস্থা, আর ওই নামকরণের নিয়মকানুনগুলো যে দলিলের মধ্যে লেখা থাকে, কোড মানে কি, কোড মানে হলো দলিল, ওই দলিলটাকে বলা হয় কোড। তাহলে মাথায় রাখবা, যদি সংস্থার নাম চায় তাহলে ICJTAN ফুল ফর্ম কমিশন হবে, আর যদি বলে যে দলিলটার নাম কি তাহলে ফুল ফর্মে সিতে কোড হবে। এটা নিয়ে কনফিউশন করিও না। ওকে, প্রাণী শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, এগুলো আসলে রিডিং দিয়ে নিবা। কোনো কিছুর গুরুত্ব মানে অপরিসীম দিয়েই শেষ করে দিই আমরা সাধারণত। প্রাণী শ্রেণীবিন্যাসের গুরুত্ব আসলেই অপরিসীম। তাহলে এটা কি বলতো, এই যে বিভিন্ন পুরা জীবজগৎ সম্পর্কে আমরা শর্টকাটে জানতে পারতেছি। কোনো একটা জীব যদি আমাদের হুট করে প্রয়োজন হয় তাকে সহজে আমরা খুঁজে বের করে পারতেছি অল্প আয়াসে, তাই না? তাহলে এগুলো একটু রিডিং দিয়ে নিবে, এগুলো কখনো পরীক্ষায় আসবে না, কারণ স্টুডেন্টরা জানে, যদি স্যাররা জানে যে স্টুডেন্টদেরকে যদি দিয়ে এটার গুরুত্ব কেমন, ও বেড়াই শুরু করবে গুরুত্ব অপরিসীম দিয়ে। সো এগুলো রিটেনে কখনো আসে না। এবার আসো হিকম্যান এট অল অনুসারে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তাহলে ওরা মডিফাই করছে, দেখো কিভাবে শ্রেণীবিন্যাসটা। তাহলে কিংডম অ্যানিমেলিয়া বা প্রাণী জগৎকে কয় ভাগে ভাগ করছে ওনারা? 3 ভাগে। একটাকে বলা হচ্ছে মেসোজোয়া, একটাকে বলা হচ্ছে প্যারাজোয়া, আর একটাকে বলা হচ্ছে ইউমাটোজোয়া। তাহলে নামটা চিন্তা করো, মেসোজোয়া, প্যারাজোয়া, ইউমাটোজোয়া। লেস ইম্পর্টেন্ট, এটা জাস্ট একটু আমি দেখাচ্ছি, এটা তোমাদের পড়তে হবে না, পরীক্ষায় আসে না কখনো। শুধু একটু শ্রেণীবিন্যাসটা কীভাবে করা হলো এটা আমরা একটু জেনে নিই, এবং সবগুলো তোমাদের পড়ার মধ্যেই। মেসোজোয়াটা কারা দেখো, এরা স্বল্প সংখ্যক কোষ বিশিষ্ট, মানে কোষের সংখ্যা অল্প, হ্যাঁ, তাহলে অল্প সংখ্যক কোষ বিশিষ্ট প্রাণী, এরাই হলো মেসোজোয়া। কোনো টিস্যু বা অঙ্গ গঠিত হয় না। তাহলে এর মধ্যে একটাই পর্ব আছে, তার নাম মেসোজোয়া। মেসোজোয়াটা হলো মাইনর পর্ব, এটার নাম মুখস্থ করার কোনো দরকার নাই। এবার সব প্যারাজোয়া, একটু আগে পড়ে আসছি আমরা, পৌষ্টিক নালী থাকে প্যারাজোয়া, পৌষ্টিক নালী থাকে না প্যারাজোয়া, আর পৌষ্টিক নালী থাকে এন্টারোজোয়া। তাহলে প্যারাজোয়ার মধ্যে কি থাকে দেখো, অসংখ্য কোষ বিশিষ্ট প্রাণী, টিস্যু, এরও টিস্যু গঠিত হয় না, তার মানে কোষ মাত্রার প্রাণী। তাহলে কোষ মাত্রার প্রাণী মেজর পর্বের মধ্যে কে ছিল? পরিফেরা। তাহলে পরিফেরাটা এখানে ইম্পর্টেন্ট, যে পরিফেরাটা প্যারাজোয়ার অন্তর্গত। আর একটা হলো ইউম্যাটোজোয়া। তাহলে এদের ক্ষেত্রে কি হয়, এই যে দেখো, কোষ মিলিত হয়ে টিস্যু, টিস্যু মিলিত হয়ে অঙ্গ, অঙ্গ মিলিত হয়ে তন্ত্র তৈরি করতে পারে। ইউম্যাটোজোয়াটা অনেক বড় একটা ব্রাঞ্চ হওয়াতে একে আবার 2টা গ্রেডে ভাগ করা হচ্ছে, একটা রেডিয়াটা, একটা হলো বাইল্যাটারিয়া। নাম শুনেই বুঝো, রেডিয়াটা মনে আছে কি, রেডিয়াল সিমেট্রি মানে অরীয় প্রতিসাম্য। তাহলে রেডিয়াটার মধ্যে ওরা থাকবে যাদের দেহ অরীয় প্রতিসাম্য। আর বাইল্যাটারাল মানে কি, দ্বিপার্শ্বীয়। তাহলে বাইল্যাটারিয়াতে কে থাকবে? যারা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তাহলে এরা কারা? এরা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য প্রাণীগুলো। তাহলে রেডিয়াটার মধ্যে কারা কারা ছিল দেখো, রেডিয়াটার মধ্যে ছিল এই যে নিডারিয়া পর্ব, কারণ আমরা জানি নিডারিয়া পর্বের প্রাণী হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, এরাই হয় রেডিয়াল বা অরীয় প্রতিসাম্য। আর বাইল্যাটারিয়া বা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কারা কারা হয়? এরা বাকি সব পর্ব, কিন্তু বাকি সব পর্বকে সিলোমের ভিত্তিতে আমরা আবার কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে, অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, আর একটা হলো ইউসিলোমেট। বলছিলাম না যে সব তোমাদের পড়ার মধ্যেই, জাস্ট একটু রিভাইজ করে দেই। তাহলে অ্যাসিলোমেটের মধ্যে মেজর পর্ব কে ছিল? প্লাটিহেলমিনথিস। আর নিডারিয়া পরিফেরা তো ছিলই, সো নিডারিয়া পরিফেরা তো আগে চলেই আসছে। সিউডোসিলোমেটের মধ্যে মেজর পর্ব কী ছিল? নেমাটোডা। ইউসিলোমেটের মধ্যে মেজর পর্ব কী ছিল? মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, তারপর হচ্ছে অ্যাকাইনোডার্মাটা, কর্ডাটা। শুধু মেজর পর্বের নামগুলোই বললেই চলবে। আর বাকি যে দেখো পর্বগুলো আছে এরা মাইনর পর্ব। তাহলে এই যে টোটাল পর্ব কতগুলো পাইছি আমরা? 33টা, কিন্তু এর মধ্যে 9টা প্রধান, বাকিগুলো গৌণ। ওকে, এবার তোমাদের বই এরকম একটা ছক দেওয়া আছে যে কোন পর্বে কতগুলো প্রজাতির সংখ্যা আছে। আল্লাহর রস্তে এটা কখনো মুখস্থ করতে যাইও না, কোনো দরকার নাই। তাহলে ভাই এটা স্লাইডে উঠে আনছেন কেন? উঠে আনছি কারণ কোনো গাধা যাতে এটা মুখস্থ না করে, এটা তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেওয়ার জন্য, যেটা থেকে কখনো প্রশ্ন আসে না, সো এটা মুখস্থ করার কোনো দরকার নাই। তুমি শুধু পর্বগুলোর নাম একটু সিকুয়েন্সলি মুখস্থ করতে হবে, হ্যাঁ। তাহলে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, অ্যাকাইনোডার্মাটা, কর্ডাটা। এটা আমি মনে রাখছিলাম পিসিপি। তাহলে এই যে দেখো পিসিপি, তার মানে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। পিসিপি নামা, এনএমএতে নামা। তাহলে নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, পিসিপি নামা। পিসিপি নামা কাকে নামে? পিসিপি নামা এস। তোমরা এই যে এস ট্যাবলেট খাও না,
তাহলে পিসিপি নামা এস, এইভাবে মনে রাখো, পিসিপি নামা এস বা এক, যেটাই মনে রাখো, পিসিপি নামা এক, হ্যাঁ পিসিপি নামা এক। তাহলে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। সিকোয়েন্সলি নামগুলো মনে রাখতে হবে, কারণ সিকোয়েন্সলি তুমি যদি মনে রাখতে পারো তাহলে অনেকগুলো বৈশিষ্ট্য, যেমন 4টা কমন বৈশিষ্ট্য তুমি ইজিলি মনে রাখতে পারবা। এই 4টা কমন বৈশিষ্ট্য আমি একটু রিকল করে দিই তাহলে। এর মধ্যে প্রথমটা কে ছিল? গঠন মাত্রা। তাহলে গঠন মাত্রার ক্ষেত্রে প্রথমে ছিল কোষ মাত্রা, কে এটা? পরিফেরা। কোষ টিস্যু মাত্রা, কে ছিল এটা? নিডারিয়া। টিস্যু অঙ্গ মাত্রা, কে ছিল এটা? প্লাটিহেলমিনথিস। অঙ্গতন্ত্র মাত্রা, কে ছিল? 4 থেকে 9 নম্বর পর্ব, বাকি সবাই। এবার আমরা পরে আসছিলাম ভ্রূণস্তর। ভ্রূণস্তরের ভিত্তিতে স্তরবিহীন কোন পর্ব? পরিফেরা, সবচেয়ে গরিব। 2 নম্বরে পড়ছি দ্বিস্তরী, কোন পর্ব? 2 নম্বর পর্ব, নাম কি? নিডারিয়া। ত্রিস্তরী, কত নম্বর পর্ব? 3 থেকে 9, সবাই ত্রিস্তরী। এরপর আমরা পড়ছি সিলম। সিলমের ভিত্তিতে অ্যাসিলোমেট, কারা কারা? 1, 2, 3 নম্বর পর্ব। সুডোসিলোমেট, কয় নম্বর পর্ব? 4 নম্বর পর্ব। ইউসিলোমেট, কারা কারা? 5 থেকে 9 নম্বর পর্ব। ক্লিয়ার? আর প্রতিসাম্যতাটা তো আমরা পড়ছি যে আল্লাহ দুনিয়া সবাই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, অ্যাকসেপ্ট কে কে ছিল না? পরিফেরা, পরিফেরাটা অপ্রতিসাম্য হয়। মলাস্কা, মলাস্কার সবাই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, শুধু গ্যাস্ট্রোপোডা বাদে। গ্যাস্ট্রোপোডার একটা উদাহরণ হলো শামুক, আর একটা হলো একাইনোডার্মাটা, যে ভ্রূণীয় অবস্থায় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, কিন্তু পরিণত অবস্থায় পঞ্চরীয় প্রতিসাম্য। তাহলে এই যে 4টা কমন বৈশিষ্ট্য আমরা পড়ছি, পর্বের বৈশিষ্ট্যে কিন্তু এই 4টা আমি তোমাদেরকে ধরবো, এটা কিন্তু পারতে হবে। এবং এই 4টা থেকে অসংখ্যবার প্রশ্ন আসছে, সো এটা একদম বুঝে বুঝে ঝাঁঝরা করে নিতে হবে। সো আমি যে স্লাইডে যেগুলো দেখাইছি, স্লাইডগুলো গ্রুপে দিয়ে দিব, ওইখান থেকে স্লাইড দেখে দেখে সুন্দর করে এটা তোমরা তুলে নিবা বইয়ের মধ্যে। তাহলে এই যে এখানে দেখো যা যা আমরা পড়ে আসছি, এই যে 4টা কমন বৈশিষ্ট্য এখানে কিন্তু দেওয়া আছে, তাহলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হ্যাঁ, তাহলে এই যে দেখো ভ্রূণস্তর, এরপর দেখো প্রতিসাম্যতা, গঠনমাত্রা, আর হলো সিলোম। তাহলে কি বলছিলাম? সিলোমের ক্ষেত্রে প্রথম 3টা সিলোমবিহীন, 4 নাম্বারটা অপ্রকৃত সিলোম, পরেরগুলো প্রকৃত সিলোম। কোষমাত্রার ক্ষেত্রে বলছি প্রথমটা কোষমাত্রা, এরপরে টিস্যু মাত্রা, তারপরে অঙ্গমাত্রা, তারপরে তন্ত্রমাত্রা, বাকি সবগুলাই তন্ত্রমাত্রা। প্রতিসাম্যতার ক্ষেত্রে বলছিলাম 1 নাম্বারটা অপ্রতিসাম্য, 2 নাম্বার অরিয়, বাকি আল্লাহর দুনিয়া সবাই কোন ধরনের বলো তো? দ্বিপার্শ্বীয়। কিন্তু ব্যতিক্রম কে কে? একাইনোডার্মাটাটা ভ্রূণীয় অবস্থায় দ্বিপার্শ্বীয়, পরিণত অবস্থায় পঞ্চরীয় প্রতিসাম্য। আর মলাস্কার সবাই দ্বিপার্শ্বীয়, কিন্তু একটা গ্রুপ বাদে, তার নাম কে? গ্যাস্ট্রোপোডা। হ্যাঁ, তো এটা নিচে আবার লেখা আছে। ভ্রূণস্তর মনে আছে কি? 1 নম্বর পর্বটা একস্তরী, অথবা কিছু কিছু বইয়ে বলা আছে স্তরবিহীন। আসলে একস্তরী বলতে কোনো কিছু হয় না, এটা দেখবা অপশনে হয় একস্তরী থাকবে অথবা স্তরবিহীন থাকবে, যেটা অপশন তুমি যেটা পাবা ওইটাই দাগাবা, দুইটাই কখনো একসাথে থাকবে না। কিছু কিছু বইয়ে একস্তরী লেখা আছে, কিছু কিছু বইয়ে স্তরবিহীন বলা আছে। হ্যাঁ, 2 নম্বর পর্বটা শুধুমাত্র দ্বিস্তরী, আর বাকি সবাই ত্রিস্তরী। তাহলে এইটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একটা ছক, এটা থেকে পরীক্ষায় আসবেই প্রশ্ন। সো এটা একদম ঠাড়া অবস্থায় মনে রাখবা। ঠাড়া অবস্থায় তো মুখস্থ করার কিছু নাই, এই যে বুঝে বুঝে সিকোয়েন্স ধরে ধরে মনে রাখবা। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।